আমাদের আজকের লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর মডিউল বি, ডিপোজিট অ্যাকাউন্ট অপারেশন। আমরা এখানে ডিপোজিট অ্যাকাউন্টস এন্ড অপারেশন নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা খুবই সহজ, আমরা সবকিছু জানি, তাও আমরা একবার একবার করে দেখার চেষ্টা করবো। কাস্টমার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এটার সাথে পরিচিত নাই কেউ নাই, আমরা সবাই এটার সাথে পরিচিত। প্রত্যেকটা ব্যাংক কিন্তু এখন কোর ব্যাংকিং যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে একজন কাস্টমারের একটা আইডি থাকবে। সে সেভিংস অ্যাকাউন্ট খুলুক, কারেন্ট অ্যাকাউন্ট খুলুক, তার ব্যবসার জন্য অ্যাকাউন্ট খুলুক, এবং সে লোন নেক, পার্সোনাল লোন নেক, একজন কাস্টমারের একটা আইডি থাকবে, দুইটা আইডি থাকা যাবে না। এতে কি হয়েছে, সিম্পলিফাই হয়েছে। ওই কাস্টমারের কোনো কিছু যদি আমি সার্চ দিই, টান দিই, তাহলে সে কিন্তু অটোমেটিক কিন্তু ওর সবকিছু বেরিয়ে আসতেছে। তার সেভিংসে কত টাকা আছে, লোন কত টাকা আছে, সবকিছু বের হয়ে আসতেছে। এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হলো আমার যখন বাংলাদেশ ব্যাংক কোনো ডেটা চাই, কোনো অ্যাকাউন্টের ডেটা চাই, কোনো ব্যক্তির ডেটা চাই, তখন এটা বের করা সহজ। আরেকটা জিনিস হলো আমি আমার আমার কাস্টমারের ভিউ পয়েন্ট থেকে আমার জন্য সহজ। আমি যখন ইন্টারনেট ব্যাংকিং নিচ্ছি, আমার এই যে এক আইডিতে যদি আমার সবগুলো অ্যাকাউন্ট থাকে, আমি ইন্টারনেট ব্যাংকিং এ সবগুলোর অ্যাক্সেস কিন্তু একসাথে পেয়ে যাচ্ছি। নো ইউর কাস্টমার, আমরা এটা সবাই জানি, তুমি কাস্টমারকে জানো। কাস্টমারকে জানা মানে তাই এই না যে কাস্টমারকে মানে জানার একটা স্টাইল আছে। জানার মানে হলো তার আমি এনআইডি নিব, তার বাসার অ্যাড্রেস নিব, বাসা কোথায় ওটা দেখবো, এবং তার বাসাতে চিঠি পাঠায় ভেরিফাই করে থ্যাঙ্কস লেটার পাঠাবো, পাঠানোর পরে সেই থ্যাঙ্কস লেটার এনে ফেরত দিবে, সো আমি ভেরিফাই হয়ে যাবে তার অ্যাড্রেস ঠিক আছে। তারপর আমি তার টিন সার্টিফিকেট নিচ্ছি, স্যালারি সার্টিফিকেট নিচ্ছি, স্যালারি সার্টিফিকেট নেওয়ার পরে সে যদি চাকরি করে আমি স্যালারি সার্টিফিকেট নেবো, স্যালারি সার্টিফিকেট নেওয়ার পরে আমি কিন্তু চাইলে ভেরিফাই করতে পারি যে আসলে ওইখানে কাজ করে কিনা। তো এই যে বিভিন্ন ডকুমেন্ট নেওয়ার মাধ্যমে তাকে আমি জাজ করতেছি, তার সাথে একটা রিলেশনে যাচ্ছি। এটা হলো নো ইউর কাস্টমার। তো ইলেকট্রনিক নো ইউর কাস্টমার এখন কিন্তু ইলেকট্রনিকে হয়। আমি এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। বিকাশে যখন আপনি অ্যাকাউন্ট খুলতেছেন, তখন কিন্তু আপনি ছবি দিচ্ছেন, আপনার ছবি দিচ্ছেন, আপনার এনআইডির ফ্রন্ট পেজ দিচ্ছেন, ব্যাক পেজ দিচ্ছেন। তো দেওয়ার মানে কি, আপনি কিন্তু ইলেকট্রনিক্যালি কিন্তু সে ভেরিফাই করতেছে যে আপনি আপনি অথেন্টিক পার্সন কিনা, আপনি ওই এনআইডির ব্যক্তি কিনা। তো এভাবে কিন্তু সে কি করতেছে, আপনাকে ভেরিফাই করতেছে ইলেকট্রনিক্যালি। কি ওইটাই হবে ই কেওয়াইসি, ঠিক আছে। আমি ডিজিটালি যদি মেনটেন করে থাকি, সে কিন্তু এই ডাটা নিয়ে বসে থাকে না, ওইটা কিন্তু সে প্রিজার্ভ করে, যে যারা যতজন বিকাশ অ্যাকাউন্ট খুলছে সবার ডাটা কিন্তু তার কাছে আছে। তো এটা হলো ই কেওয়াইসি। এটা ইম্পর্টেন্ট কেন, ই কেওয়াইসি ইম্পর্টেন্ট কেন, ই কেওয়াইসি অনেক কারণে ইম্পর্টেন্ট। এটা হলো আমার 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 কি হয়, যে আমি আমি প্রথম তো ইম্পর্টেন্ট হলো আমি আমি কাস্টমারকে ভেরিফাই করতে পারতেছি, তাকে আইডেন্টিটি এনশিওর করতে পারতেছি। এটা আমার বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট। 3 নম্বর দেখেন যে লিগাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো আমার কি, রেপুটেশন ড্যামেজ যাতে না হয়। আমি যদি কেওয়াইসি মেনটেন না করি, তাহলে কিন্তু আমার সে মানি লন্ডারিং করলে পেপার পত্রিকায় চলে আসবে যে ওই ব্যাংকের থ্রুতে সে মানি লন্ডারিং করছে, খারাপ কাজ করছে। তো তখন কি হবে, ওই ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। তো এটা প্রোটেক্ট করার জন্য আমার ই কেওয়াইসিটা খুব গুরুত্বপূর্ণ। তো এই 4টা কারণে 5টা কারণে আমার ই কেওয়াইসি অথবা শুধু কেওয়াইসি খুব গুরুত্বপূর্ণ। তো এটা আমরা অলরেডি পড়াই ফেলছি যে আমার ডকুমেন্ট এন্ড ডিক্লারেশন নিডেড টু ভেরিফাই কেওয়াইসি প্রোফাইল। আমি কোনো একটা কেওয়াইসি প্রোফাইল ভেরিফাই করার জন্য আমি কি কি ডকুমেন্ট নিয়ে থাকি। শুরুতে সে কি অ্যাকাউন্ট খুলতেছে, ওইটা ওইটা আমি ইয়া করি, কোন টাইপের অ্যাকাউন্ট খুলতেছে। 2 নম্বর হলো কাস্টমার প্রফেশন, আমি তার প্রফেশনের ডকুমেন্ট নিয়ে থাকি। একটা সময় নেওয়া হয়তো না, এখন নেওয়া হয়। তা সে কি করে, যদি সে ব্যবসা করে সোল প্রোপ্রাইটরশিপ হলে তার কাছ থেকে ট্রেড লাইসেন্স নিচ্ছি। সে যদি কি হয় স্যালারি পার্সন হয়, স্যালারি সার্টিফিকেট নিচ্ছি। 3 নম্বর হলো সোর্স অফ ফান্ড, তার সোর্স অফ ফান্ড ডিক্লারেশন দেওয়া দরকার হয়, তার ইনকাম কোথেকে আসতেছে। 4 নম্বর হলো ভেরিফাইড ডকুমেন্ট ফর ফান্ড ভেরিফিকেশন। 5 নম্বর হলো কাস্টমার অ্যাড্রেস ভেরিফিকেশন, থ্যাঙ্কস লেটার পাঠানোর মাধ্যমে যেটা হয়। 6 নম্বর হলো আইডেন্টিফিকেশন অফ বেনিফিশিয়ারি ওনার। যদি ওই অ্যাকাউন্টে কোনো বেনিফিশিয়াল ওনার থাকে, নমিনির বেনিফিশিয়াল ওনার থাকে, তার আইডেন্টিফিকেশন নেওয়া। কাস্টমার লিঙ্ক উইথ পেপ অর আইপি, তার কোনো পলিটিক্যাল এক্সপোজ পার্সনের সাথে কোনো লিঙ্ক আপ আছে কিনা, অথবা ইম্পর্টেন্ট পার্সনের সাথে আমার লিঙ্ক আপ আছে কিনা, ওই জিনিসগুলো আমরা নিয়ে থাকি। সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে থাকি, ফেস টু ফেস কাস্টমার ইন্টারভিউ নিয়ে থাকি, কমপ্লায়েন্স উইথ। ভাইয়া, হ্যাঁ, প্যাপের এব্রিভিয়েশনটা কি? পলিটিক্যালি এক্সপোজ পার্সন, পলিটিক্যালি এক্সপোজড পার্সন। আর হলো আইপি হলো আইপি হলো ইন্টারন্যাশনালি, আচ্ছা ওইটা এলিভেশনটা আমরা পরে। ইনফ্লুয়েন্সিয়াল, আইপি হলো ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, সরি। ঠিক আছে। তো পলিটিক্যাল এক্সপোজ পার্সনের ভিতরে পড়ে ধরেন আপনার ওই যে অ্যাম্বাসেডর পড়ে, তারপর দূতাবাসের যে অ্যাম্বাসেডর, ডেপুটি অ্যাম্বাসেডর পড়ে, তারপর আমাদের যে আমাদের পার্লামেন্টের মেম্বার যারা ওরা পড়ে। হ্যাঁ।
তো আমরা কেওয়াইসি মেনটেন করার জন্য আরো নিয়ে থাকি, সিনিয়র ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে থাকি, ফেস টু ফেস ইন্টারভিউ করে থাকি। এটা কিন্তু হয় এখন, কিন্তু ওই যে ফিঙ্গার ছাড়া কিন্তু অ্যাকাউন্ট খুলতে দেয় না। আমি দেখছি অনেক ব্যাংকই শুরু করছে যে কাস্টমারের ফিঙ্গার, আমার অফিসে এসে ফিঙ্গার দেওয়া লাগবে, আদারওয়াইজ তার অ্যাকাউন্ট আমি খুলে দিব না। ঠিক আছে। সো এটা আগে একসময় কিন্তু আমরা কি করতাম, আমাদের টার্গেট থাকতো, আমরাও করতাম, সবাই করছি, যে আমাদের টার্গেট থাকতো, আমরা কি করতাম, বাসা থেকে ফর্ম পূরণ করে নিয়ে এসে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতাম। এখন কিন্তু এটা সম্ভব না। এবং কমপ্লায়েন্স উইথ রিলিভেন্ট ল অ্যান্ড রেগুলেশন, লাস্টেরটা হইলো নেম কম্পারিজন উইথ ইউএনএস বাংলাদেশ গভর্নমেন্ট লিস্ট। সো এটা আসলে নেম কম্পারিজন, এটা 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 আমি এনআইডিটাও ভেরিফাই করি গভর্নমেন্টের ডেটা থেকে। আর এটা হয়তো কোনো স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে, পলিটিক্যাল এক্সপোজ পার্সনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয় আর কি। এবার আসে, আমরা তো কেওয়াইসির কথা বলছি। তো কেওয়াইসিটা না 3টা লেভেলে করা হয়, যে আমার কাস্টমার ডিউ ডিলিজেন্স, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স, আর হলো আমার, আচ্ছা আমি প্রথমটা পড়ি, হ্যাঁ। কাস্টমার ডিউ ডিলিজেন্স আসলে খুব সিম্পলিফাইড ডিউ ডিলিজেন্স। আমরা নর্মালি কোনো কাস্টমারকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে যে ডিউ ডিলিজেন্স গুলো পালন করি, তার এনআইডি নিচ্ছি, তার স্যালারি সার্টিফিকেট নিচ্ছি, হ্যাঁ। আমরা একটু একটু আগে যে কেওয়াইসি গুলোর কথা বলছি ওইগুলো আমি মেনটেন করতেছি, ওইটা হলো কাস্টমার ডিউ ডিলিজেন্স। এখানে কোনো স্পেশাল টেক কেয়ার নেওয়া হয় না। ঠিক আছে, এখানে কোনো স্পেশাল কেয়ার নেওয়া হয় না, এটা হলো কাস্টমার ডিউ ডিলিজেন্স। এনহ্যান্স ডিউ ডিলিজেন্স কোন কাস্টমারের ক্ষেত্রে নেওয়া হয়, কোন পলিটিক্যাল এক্সপোজ পার্সনের ক্ষেত্রে আমরা কি করি, এডিশনাল মেজারমেন্ট নিই, তার কাছ থেকে এডিশনাল ডাটা নেই, কন্টিনিউসলি মনিটর করি তার অ্যাকাউন্টে কিরকম ট্রানজাকশন হচ্ছে, কোথেকে টাকা আসতেছে, কোথায় যাচ্ছে। ওটা হলো এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। ঠিক আছে, ওটাকে আমি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স বলবো। আমি যা একটু রিপোর্ট করি, আমার 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 নর্মাল কাস্টমারের ক্ষেত্রে আমরা কাস্টমার ডিউ ডিলিজেন্স পালন করি, তার কাছ থেকে যতগুলো ডকুমেন্ট নেওয়া দরকার ওগুলো নেই, এবং তাকে ওইভাবে আমি কি করি, ট্রিট করি। বাট এনহ্যান্স ডিউ ডিলিজেন্স আমরা পলিটিক্যালি ইম্পর্টেন্ট পার্সন অথবা ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ক্ষেত্রে আমরা একটু এক্সট্রা কেয়ার নিয়ে থাকি, কারণ ওখানে অবৈধ টাকা ঢোকার সম্ভাবনা বেশি থাকে। এবং আমার আইবিবির বইয়ে ওই কথাটাও বলা আছে যে পলিটিক্যাল এক্সপোজ পার্সন থেকে এক্সট্রা কেয়ার কেন নেওয়া হয়, নর্মালি ওরা ইনফ্লুয়েন্সিয়াল হয়, এবং ওরা কি করে, আমার আমার ওদের পাওয়ারকে এক্সারসাইজ করে, পাওয়ার ইউজ করে ওরা অনেক সময় অবৈধ টাকা আর্ন করে থাকে, এই কারণে তাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। ভাইয়া জি। ভাইয়া নর্মাল কেওয়াইসি থেকে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স যখন করব, আর অতিরিক্ত কি করব? নর্মালি তো অনেক কিছু করলাম, যেটা দেখা গেল যে সবকিছুই সোর্স অফ ফান্ড থেকে শুরু করে সবকিছুই দেখলাম। এনহ্যান্সে অতিরিক্ত আর কোন জিনিসটা করব আচ্ছা নর্মাল থেকে? হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুব সুন্দর। নর্মালি কি হয়, এক একটা ব্যাংক এক এক মেজারমেন্ট নেয় আর কি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স এর ক্ষেত্রে। তো আমি এক্সাম ব্যাংকে থাকতে, আমি যদি অ্যাকাউন্ট ওপেনিং ছিলাম, আমরা যেটা করতাম, আমরা ফর্মগুলো আলাদা করে ফেলতাম, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মগুলো আলাদা করতাম, ওইটার একটা ডেটাবেস থাকতো আলাদা। আমরা টাইম টু টাইম একটু মনিটর করার চেষ্টা করতাম অ্যাকাউন্টগুলোতে কিরকম ট্রানজাকশন হচ্ছে, হ্যাঁ। তারপর ওদের কাছ থেকে ধরেন আমরা ট্রেড লাইসেন্স দিল, তো ট্রেড লাইসেন্স এক্সপায়ার্ড হওয়ার সাথে সাথে ট্রেড লাইসেন্স নিতাম, অন্য অ্যাকাউন্টেও নিতাম, বাট ওদের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার সামির নিতাম। ভাই, আমি কি একটু ওকে, অ্যাড করবো এনহ্যান্স হ্যাঁ, শিওর ডিটেইলস এর শিওর শিওর ব্যাপারে? শিওর শিওর। আচ্ছা, একটা হচ্ছে যে আপু যে কোশ্চেনটা করলেন এনহ্যান্স ডিটেইলস নিয়ে, আপনারা তো রেগুলারলি ডকুমেন্টস যেগুলা মানে চেক লিস্টে থাকে সেগুলোই নেন, হ্যাঁ। এখন তো হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ম্যাক্সিমাম ভেরিফিকেশনের ব্যাপার, মানে প্রসেস চলে আসছে, ম্যাক্সিমাম সব ব্যাংকই আছে। এছাড়াও স্ক্রিনিং করা যায়, কারণ একজনের একটা নাম, একজন পলিটিক্যাল এক্সপোজ পার্সনের নাম, বিভিন্ন আপনার অনলাইন প্ল্যাটফর্ম পাওয়া যায় এইসব নাম স্ক্রিনিং করা যায়, করার জন্য নাম স্ক্রিনিং করলে দেখা যাবে ওই নামে যত ধরনের নেগেটিভ নিউজ আছে বা কোনো ধরনের কোনো অকারেন্স ঘটছে কিনা ওই নামের সাথে সংশ্লিষ্ট, সো ওইগুলাও চেক করাটা হচ্ছে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। রেগুলার আপনি ডকুমেন্টস নেওয়ার বাইরেও মানে একটু এক্সট্রা আরো ডিগ ডাউন করলেন পার্টিকুলার একটা ইনফরমেশন পার্টিকুলার পার্সনের ক্ষেত্রে, সেটাই হচ্ছে এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, জি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তো এটা কখন নেওয়া হয়, এখন কোশ্চেন হলো কখন নেওয়া হয় এনহ্যান্স ডিউ ডিলিজেন্স? কখন নেওয়া হয়? হাই রিস্ক ক্লায়েন্টের ক্ষেত্রে। হাই রিস্ক ক্লায়েন্ট কারা? আমরা যেন সবাই জানি যে আমার আমার এই যে আমরা হাই রিস্ক ক্লায়েন্ট তো অনেকভাবে পেতে পারি। একটা হয় হলো আমরা স্ক্রিনিং করে থাকি, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে আমরা স্ক্রিনিং করে থাকি কেওয়াইসি তে, স্ক্রিনিং করে যাদের হাই রিস্ক পাবো ওইটা। আরেকটা হলো যারা ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত, ওই বাইজিটা বলছিল যে পেপারে আসে, বিভিন্ন সোর্স থেকে জানা যায়। সো হয় না ব্যাংক অ্যাক্সেস দ্য ক্লায়েন্ট টু বি এ হাই রিস্ক অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম, দে কন্ডাক্ট এডিডি গ্যাদার এডিশনাল ইনফরমেশন ক্লায়েন্ট অ্যাক্টিভিটি। যখন মানে আমি ডেটা অলরেডি, যদি আমি ডেটা সার্চ করে পাই যে সে ক্রাইম করতেছে, ওইটা তো আমি শিওর হয়ে গেলাম। বাট ক্রাইম করার আগেও যদি আমি কি করতে পারি, কিছু কাস্টমারকে আমি আমি ফোকাস করতে পারি, ওরা করতে পারে, হ্যাঁ, করতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইম, তখন ওদেরকে আমি এডিশনাল যে ট্রিটমেন্টটা নেই আর কি।
2 নম্বর হলো পলিটিক্যাল এক্সপোজ পার্সন, এটা তো মোস্ট কমন। হ্যাঁ, স্পষ্ট করে বলা আছে যে পলিটিক্যাল পার্সনের যেহেতু ইনফ্লুয়েন্সিং পাওয়ার আছে ওদের, ওরা যেহেতু ইনফ্লুয়েন্স করতে পারে, সো ওরা ফ্রিকোয়েন্টলি, হিস্ট্রিক্যালি দেখা গেছে ওরা ফ্রিকোয়েন্টলি করাপশন এবং ফ্রড ফরজারিতে জড়িত, মানি লন্ডারিং সাথে জড়িত। ওদের ক্ষেত্রে আমরা একটু কি করবো, স্পেশাল কেয়ার নিব, ওদের ক্ষেত্রে স্পেশাল কেয়ার নিব। 3 নম্বর হলো আনইউজুয়াল ট্রানজাকশন। ধরেন মানে আমি যদি কোনো একটা অ্যাকাউন্টে হাই ভলিউমের ট্রানজাকশন পাই, তাহলে ওর ক্ষেত্রে আমি আমি মানে এডিশনাল কেয়ার নিব। আমার মনে আছে আমি যখন আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে বলি, হ্যাঁ, যদি বলা ঠিক আছে এখানে যায় না। সো আমি আমার আমার অ্যাকাউন্টে, আমার এক্সিম ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টে আমি যখন আইপিও, যখন এই যে রবির আইপিও আসলো না, তো কোনো সামহাও আমার রবি আইপিওতে আমি একটু আইপিও অ্যাপ্লাই করছিলাম আর কি। সো একটা বড় অ্যামাউন্টের ট্রানজাকশন হয়েছিল। সো রবির আইপিওতে অ্যাপ্লাই করার পরে ওই ট্রানজাকশনটা আমার ওই যে এক্সিম ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টে হয়েছিল, যদি আমি এক্সিম ব্যাংকে ছিলাম না। তো আমাকে ওই যে জিবি ইনচার্জ ফোন দিছিল। তো তখন তো উনি তো শুধু মোবাইল নাম্বার দেখে ফোন দিছে, আমাকে বুঝে নাই যে আমার নাম্বার। তো কথা বলার পর বলছো, আপনি সমীর, আচ্ছা ট্রানজাকশনের জন্য ফোন দিছি, আপনার অ্যাকাউন্টে হঠাৎ করে অনেক বেশি অ্যামাউন্টের ট্রানজাকশন হয়েছে, এই কারণে ফোন দিছি। তো এই যে আমি একটা নর্মাল কাস্টমার, আমার অ্যাকাউন্টে হঠাৎ করে বেশি ট্রানজাকশন হয়েছে, সো জিবি ইনচার্জ যে ফোন দিছে, সো এটা হলো আমার এনহ্যান্স ডিউ ডিলিজেন্স। সে আমাকে একটু মনিটর করার চেষ্টা করছে আমি ব্যক্তিটাকে, আমি কেন ট্রানজাকশন করছি। সো এটা হলো আনইউজুয়াল ট্রানজাকশন যখন হবে, তখন আমি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স পালন করবো, আমি তাকে ফোন দিব, তার কাছে এডিশনাল ডকুমেন্ট চাবো। হ্যাঁ, ঠিক আছে, তার অ্যাকাউন্ট ব্যাপারে আমি কমপ্লাইন্ট থাকবো আর কি। স্যাংশন কান্ট্রি, আমার যদি ধরেন স্যাংশন কান্ট্রি কারা, ধরেন ইসরায়েল আমাদের স্যাংশন কান্ট্রি, আমরা জানি পুরো বিশ্বে ইসরায়েল আছে। পাকিস্তান নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। আপনি দেখবেন অনেক ব্যাংকে, আপনি অনেক দেশের ভিসা যদি পেতে যান, ওইখানে লেখা থাকে আপনি পাকিস্তান ভিজিট করছে কিনা, বা কখনো পাকিস্তানে গেছেন কিনা, আপনার রিলেটিভ বা আপনার ফাদার পাকিস্তানি কিনা। সো এরকম যদি স্যাংশন, যদিও পাকিস্তান স্যাংশন কান্ট্রি না, বাট বিতর্কিত কান্ট্রি বা স্যাংশন কান্ট্রির ভিতরে আমরা ইসরায়েলই পড়ে। সো ওই দেশের নাগরিকের ক্ষেত্রে আমরা কি করবো, সামির ভাই, হ্যাঁ, ইসরায়েল অ্যাকচুয়ালি আসলে স্যাংশন কান্ট্রি না। ফুল স্যাংশন কান্ট্রি হচ্ছে ইরান, সিরিয়া, নর্থ কোরিয়া। আচ্ছা, হ্যাঁ, ইসরায়েলের ক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে না আমাদের মতো মুসলিম কান্ট্রি গুলো, হুম হুম, বাট অ্যাজ পার দ্য স্যাংশনের যে ওই অনুযায়ী ইসরায়েল কিন্তু স্যাংশন কান্ট্রি না। বুঝতে পারছি। ও মানে বিজনেস নাই আমার, ইসরায়েলের সাথে ব্যবসা নাই, বাংলাদেশের নাই, বাট বাংলাদেশে নাই। গ্লোবালি স্যাংশন কান্ট্রি, ফুল স্যাংশন কান্ট্রি হচ্ছে তিনটা: ইরান, সিরিয়া আর নর্থ কোরিয়া। আচ্ছা, তাই ভালো একটা জিনিস শিখলাম ভাইয়ের কাছ থেকে। ইরান, সিরিয়া, সরি, ইরান, নর্থ কোরিয়া, আরেকটা হলো আর সিরিয়া, সিরিয়া। হ্যাঁ, এরা হচ্ছে ফুল স্যাংশন কান্ট্রি। স্যাংশন কান্ট্রি। আপনার এমনিতে ইন্টারন্যাশনাল স্যাংশন তো বিভিন্ন ভাবে হয়, কান্ট্রি লেভেল হতে পারে, এনটিটি লেভেল হতে পারে, পার্সন লেভেল হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইন কান্ট্রি লেভেলে ওরা আর কি। শুধু কান্ট্রি লেভেলে তিনটা কান্ট্রি, যেমন আপনার মিয়ানমারে, হ্যাঁ, হুম হুম, ওদের মিলিটারি অর্গানাইজেশন, সেটা স্যাংশন। হুম, বাংলাদেশের র্যাব স্যাংশন। বুঝতে তারপরে পারছি। যদি বলেন রাশিয়াতে বিভিন্ন পোর্ট, গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু পার্সন, কিছু ব্যাংক, এগুলো রাশিয়াতে স্যাংশন। হুম হুম, হ্যাঁ, এরকম বেলারুসে আছে, আরো বিভিন্ন কান্ট্রি, হাই রিস্ক কান্ট্রি গুলোতে আছে। হ্যাঁ, বাট ফুল স্যাংশন কান্ট্রি এই তিনটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। সো স্যাংশন কান্ট্রি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমরা এনহ্যান্স ডিউ ডিলিজেন্স নিব। আর রেপুটেশন রিস্ক যদি থাকে, আমি রেপুটেশন রিস্কের একটা এক্সাম্পল দিই। যেমন ইবিলি যখন আপনার নাই হয়ে গেল, হ্যাঁ, ইবিলি যখন রাসেলকে ধরে নিয়ে গেল, তখন কিন্তু ওদের কিন্তু রেপুটেশন সমস্যায় পড়ছিল, ওদের অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে ফেলছিল। ওদের অ্যাকাউন্টের ব্যাপারে কিন্তু সবাই ভয়ে ছিল, যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওদের অডিট চলতেছিল। তো ওই টাইপের যখন পেপারে চলে আসবে, হঠাৎ করে রেপুটেশন ড্যামেজ হয়ে যাবে, ওই টাইপের অকারেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হিরো আলমের ক্ষেত্রে হইতে পারে যদি সে খারাপ কিছু করে থাকে, হঠাৎ হঠাৎ ওরকম হইতে পারে আর কি। তো ওইরকম ক্ষেত্রে আমার কি হবে, আমি এনহ্যান্স ডিউ ডিলিজেন্স নিব। কেন নিব? কারণ যখন একটা জিনিস পেপারে চলে আসে, কোনো একটা ব্যক্তি হোক, কোনো প্রতিষ্ঠান হোক, যখন ওর নামে যখন পেপারে চলে আসে, পাবলিকলি যখন ডিসক্লোজ হয়ে যায় যে খারাপ কাজ করতেছে, অথবা অবৈধ টাকা ঢুকাচ্ছে, অথবা মানুষের টাকা মেরে দিচ্ছে, তখন ওই ব্যাংকের জন্য কিন্তু এটা একটা বিপদ হয়ে যায়, বড় ধরনের সমস্যা হয়ে যায়। তো সে যদি সব ডকুমেন্ট কমপ্লিট থাকে, তাহলে সে সেফ, যে হ্যাঁ আমি সবকিছু দেখছি, ডকুমেন্ট কমপ্লিট ছিলাম, আমি রিপোর্ট করছি বাংলাদেশ ব্যাংকে, ওই অ্যাকাউন্টে আনইউজুয়াল ট্রানজাকশন হয়েছে, তাহলে সেফ। আপনি চিন্তা করেন ব্যাংকের পার্সপেক্টিভে। আদারওয়াইজ কিন্তু ব্যাংকও কিন্তু আপনাকে জবাবদিহি করতে হয় যে কেন সেই ডকুমেন্ট মেনটেন করে নাই, কেন বাংলাদেশ ব্যাংকে আমার সন্দেহ মানে সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্ট করে নাই। তো এখানে একটা জিনিস শিখবো আমরা আমরা আসলে কেওয়াইসি নিয়ে বা এনহ্যান্স ডিউ ডিলিজেন্স নিয়ে আমরা ডিটেইল শিখতেছি। সো আমরা ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশিং ইডিডি ফ্রম রেগুলার কেওয়াইসি। আমরা রেগুলার কেওয়াইসি কি জানি, আমরা এনআইডি নিব, স্যালারি সার্টিফিকেট নিব, বা রেগুলার যেগুলো নেওয়া দরকার এগুলো নিচ্ছি আমরা রেগুলার কেওয়াইসিতে। তো এনহ্যান্স ডিউ আমরা রেগুলার কেওয়াইসি ক্লায়েন্ট কারা হবে, যাদের আমরা রেগুলার আমরা আমরা যে কাস্টমার ডিউ ডিলিজেন্স যাদের পালন করে থাকি আর কি, সিসিইউ, যেটা কাস্টমার সিডিডি, কাস্টমার ডিউ, সরি,
ঠিক আছে, নর্মাল ডিউ ডিলিজেন্স যেটা পালন করে থাকি ওগুলো আমরা রেগুলার কেওয়াইসি মেনটেন করে থাকি। তাহলে ডিফারেন্স কি, এনহ্যান্স ডিউ ডিলিজেন্স আমরা কি কি কেওয়াইসি মেনটেন করে থাকি ওইটা এখানে দেখবো। ঠিক আছে, ইন ডেপথ ইনভেস্টিগেশন, এখানে আমরা ইন ডেপথ ইনভেস্টিগেট করবো, থ্রু আউট ইনভেস্টিগেট করবো, কাকে ইনভেস্টিগেট করবো, ওই কাস্টমারকে ইনভেস্টিগেট করবো। এটা আমার ইন্ডিভিজুয়াল কাস্টমার হতে পারে, আমার ইনস্টিটিউশন কাস্টমার হতে পারে। হাই রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা ওদেরকে হাই রিস্ক এরিয়াতে ফেলবো এবং আমি তাকে কি করবো ওইভাবে অ্যাসেস করবো। অনগোয়িং মনিটরিং, আমি একবার অ্যাসেস করলেই হবে না, একবার ডকুমেন্ট নিলেই হবে না, একবার তাকে সতর্ক করলেই হবে না, আমি কিন্তু তাকে অনগোয়িং মনিটরিং এ রাখতে হবে, যে কন্টিনিউয়াসলি মনিটরিং এ রাখতে হবে যে তার অ্যাকাউন্টে কোনো আনইউজুয়াল লেনদেন হচ্ছে কিনা, সে কোনো কিছু আমার ডকুমেন্ট আমার আপডেট আছে কিনা। হ্যাঁ, তারপর 4 নাম্বার হলো এনহ্যান্স ডকুমেন্টেশন, আমি এনহ্যান্স ডকুমেন্ট মেনটেন করব। ইনক্রিজ স্ক্রুটিনি, আমি স্ক্রুটিনিটা হলো ওই যে আমি ভেরিফিকেশনের যে ব্যাপারটা, এখন কিন্তু ভেরিফিকেশন ইস্যু চলে আসছে, একটা সময় ছিল না। আমরা কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফাই করি, বিভিন্ন ওয়েতে ভেরিফাই করে থাকি। ঠিক আছে, তো এই ইস্যুটা আমরা এনশিওর করব। তো এবার আসি পলিটিক্যাল এক্সপোজ পার্সন কারা, এটা অলরেডি আমি বলে ফেলছি যে আমার প্রমিনেন্ট পাবলিক পজিশনে যারা আছে, এটা ধরেন পার্লামেন্টে যারা আছে বা পলিটিক্যাল পোস্টে যারা আছে, হ্যাঁ পোস্টের বাইরে যারা আছে ওদেরকে আমি আসলে ওইভাবে কিন্তু আমি পলিটিক্যাল এক্সপোজ পার্সন বলতে পারি না। এবং পলিটিক্যাল এক্সপোজ পার্সন আমি তাদেরকে বলবো যারা পোস্টে আছে, এটা পার্লামেন্টের সদস্য হইতে পারে, মহানগরের সভাপতি হইতে পারে, ওইরকম টাইপের, এবং তাদের রিলেটিভদেরকে আমি পলিটিক্যাল এক্সপোজ পার্সন বলতে পারি। বাট এর বাইরে হয়তো না আর কি। আর আমরা এটা 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমার ফরেন পেপ, আমরা যারা ফরেন পেপ আমি যেটা বলছি দূতাবাসের যারা অ্যাম্বাসেডর ওদেরকে। 2 নম্বর হলো ডোমেস্টিক পেপ, আমার নন এজ ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অর আইপি ইন বাংলাদেশ। এবং 3 নম্বর হলো চিফ এবং হাই র্যাঙ্কিং পজিশন অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, ওইখানে যারা কাজ করে, হাই র্যাঙ্কে যারা কাজ করে ওদেরকে আমি পেপ বলবো আর কি। তো 3টা পেপ, আমি তার ভিতরে কিন্তু ফরেনটাই বেশি, আমি ফরেন পেপ বলতেছি, ফরেন পলিটিক্যাল পার্সন। 3 নম্বরে বলতেছি চিফ র্যাঙ্কিং হাই র্যাঙ্কিং অফিসার, এটা হলো আমার ওই যে আমার দূতাবাসের যারা এমপ্লয়ি হাই র্যাঙ্কে চাকরি করতেছে। ঠিক আছে, আর বাকি হলো দেশের ভিতরে আমি আমার ডোমেস্টিক পেপ হলো কারা, যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বলতেছে, এখানে স্পেসিফিক করে বলে নাই যে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা তাদেরকে আমি পেপ বলবো। সো এই 3টা ক্যাটাগরিতে আমি পেপকে ট্রিট করব। সো তো অনলি ফরেন পেপ আর অটোমেটিক্যালি কনসিডার্ড হাই রিস্ক। আমরা আসলে এই থিওরিটিক্যালি আর কি, থিওরিটিক্যালি শুধু ফরেন পেপ যারা আছে ওদেরকে আমি হাই রিস্কের কাস্টমার বলতেছি, আর বাকিদের কিন্তু আমি হাই রিস্ক বলতেছি না। বাট আমাকে ওদের ক্ষেত্রেও এনহ্যান্স ডিউ ডিলিজেন্স পালন করতে হবে। হুম, তো এখানে পলিটিক্যাল এক্সপোজ পার্সন কেন হয়, এটা অ্যান্সারটা আমি অলরেডি বলে ফেলছি। পলিটিক্যাল পার্সনদেরকে, পলিটিক্যাল এক্সপোজ পার্সনকে কেন আমি হোয়াই স্পেশাল অ্যাটেনশন, তাদেরকে কেন স্পেশাল অ্যাটেনশন দেওয়া লাগবে, এটার অ্যান্সার, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এটার অ্যান্সারটা হলো তাদের যত ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আছে, হ্যাঁ তারা যত মানে হিস্ট্রিক্যালি দেখা গেছে তারা পাওয়ারটা এক্সারসাইজ করে, এবিউজ করে, আমার অবৈধ টাকা আর্ন করে, এই কারণে ওদেরকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া লাগবে। তো এই কথাটা আপনি ইন ডিটেলে লিখবেন। তো এবার আমরা আরেকটা, আমাদের কেওয়াইসি গেল, কেওয়াইসি রিলেটেড আমরা অনেক পড়া পড়ছি। এখন চলে যাচ্ছি বেনিফিশিয়াল ওনার। সো বেনিফিশিয়াল ওনারে আমি একটা সো সো বেনিফিশিয়াল ওনার, এখানে জিনিসটা হচ্ছে কি, ধরেন আমি একটা সহজ করে বলি, হ্যাঁ যারা ক্রাইম করে, যারা অবৈধ টাকা উৎপাদন করে, ও দেখবেন ওয়াইফের নামে সবকিছু, যে ওয়াইফের নামে বাড়ি, ওয়াইফের নামে অ্যাকাউন্ট, সবকিছু। বাট সে ওনার কিন্তু আসলে ওয়াইফ না। সো ওনার হইলো যে আসলে যে 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 এই খারাপ পথে টাকাটা আর্ন করতেছে সে, তার মানে হাজবেন্ড। হাজবেন্ড হলো বেনিফিশিয়াল ওনার। তো বেনিফিশিয়াল ওনারের মূল কথা হলো যে আমার অ্যাসেট গুলো একজনের নামে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাস্তবে এই অ্যাসেট গুলোর মালিক সে না, অ্যাসেট গুলোর মানে হলো তা মানে অন্য কোনো ব্যক্তি। ঠিক আছে, ওইটা হলো বেনিফিশিয়াল ওনার, ওকে আমি বলবো বেনিফিশিয়াল ওনার। যে বেনিফিশিয়াল ওনার হলো কে, যে ব্যক্তি এটা ওন করে থাকে, যে অবৈধ উপায়ে টাকা আর্ন করতেছে, যদি ওয়াইফের নামে রাখতেছে টাকাটা, ওয়াইফের নামে ফ্ল্যাট কিনতেছে, ওয়াইফের নামে বাড়ি কিনতেছে, বাট আসলে হাজবেন্ডই কিন্তু এটা ওনার, সে কিন্তু এটা ভোগ করে থাকে। অথবা আমার কি অনেকে অনেকে কাছে আরো বেশি চালাকি করে শ্বশুরের নামে রাখে, শাশুড়ির নামে রাখে, বাট আসলে শাশুড়ি এটা এনজয় করে না, আসলে এটা ওন করে না ওইভাবে। যদিও ওনার নামে আছে, আমার খাতা কলমে আছে, কাগজ কলমে আছে, বাট এটা ওন করে হলো যে যে খারাপ লোকটা এটা আর্ন করতেছে অবৈধভাবে। তো ওকে আমি বেনিফিশিয়াল ওনার বলবো, ওই খারাপ লোকটাকে বেনিফিশিয়াল ওনার বলবো, যার নামে সম্পদ আছে তাকে না। তো এখানে একটা ওই আমি যে কথাগুলো বলছি এখানে খুব সহজে একটা এক্সাম্পল দেওয়া, এক্সাম্পলের মাধ্যমে বলা আছে। সো এক্সাম্পলটা হলো আমার আমার কি, জন ইজ এ মেজরিটি শেয়ার হোল্ডার উইথ এ শেয়ার অফ 55% কোম্পানি এক্স। জন একজন ব্যক্তি, সে কি কোম্পানি এক্স এর 55% এর মালিক, তার মানে সে এক্স কোম্পানির মেজরিটির মালিক। তো আমার আমার কি, আমার এই এক্স কোম্পানি আবার কি 33% ওন করে জেড শেয়ার, জেড কোম্পানির শেয়ার। তো আসলে আমার এই যে জন ইজ দ্য বেনিফিশিয়ারি ওনার অফ দ্য এক্স বিকজ হি ইজ ডাইরেক্টলি ওন।
সো এই যে জন কিন্তু 55% যেহেতু শেয়ার ওন করে এক্স কোম্পানি, সো এটা তো ডাইরেক্টলি বোঝাই যাচ্ছে যে আমার এক্স কোম্পানি সে বেনিফিশিয়াল ওনার। কিন্তু আবার এই যে এক্স কোম্পানি যে 33% ওন করে জেড কোম্পানি, তো ইনডাইরেক্টলি জন কিন্তু ওই জেড কোম্পানিকেও মনিটর করে থাকে। হ্যাঁ, আমি আবারও বলতেছি যে আমার এই যে জন যে ব্যক্তিটা, সে যেহেতু আমার 55% এক্স কোম্পানিকে হোল্ড করে, সো এটা ডাইরেক্টলি সে এক্স কে কন্ট্রোল করে যেহেতু মেজরিটি শেয়ার হোল্ডার, এবং আবার এক্স কোম্পানি যেহেতু জেড কোম্পানির 33% হোল্ড করে, সো আলটিমেটলি ওই জন ব্যক্তি দুই কোম্পানিকেই কন্ট্রোল করে থাকে। সো এটা হলো আমার বেনিফিশিয়াল ওনার। আমরা একটা সহজ পরে চলে আসছি টাইপ ডিপোজিট অ্যাকাউন্ট। আমরা সবাই জানি আমার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট। সো আমার রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টের মূল কথা হলো আমার ডিপিএস অ্যাকাউন্ট গুলোকে আমি বলতেছি স্পেশাল ডিপোজিট অ্যাকাউন্ট। আমার স্পেশাল ডিপোজিট অ্যাকাউন্ট হলো স্কুল ব্যাংকিং হতে পারে, নো ফ্রিল অ্যাকাউন্ট হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। নো ফ্রিল অ্যাকাউন্টের আমরা আলাদা একটা স্লাইডে পড়বো। তারপর এখানে বলে রাখি, নো ফ্রিল অ্যাকাউন্ট হলো যেই অ্যাকাউন্ট গুলোতে আমার ব্যাংক চার্জ কম থাকে, এবার নাই বললেই চলে, ওইটাকে আমি নো ফ্রিল বলতেছি। সো ব্যাংক অ্যাকাউন্ট ফর ফার্মারের যে ব্যাংকটা, ওইটাও নো ফ্রিল অ্যাকাউন্টের একটা টাইপ। সো এগুলো হলো আমার ব্যাংকের টাইপ, অ্যাকাউন্টের টাইপ। সো আমরা শুধু ব্যাংকার সবাই আমরা এই টাইপ গুলো জানি। বাই কর্পোরেট প্রিফার কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। আমার কর্পোরেট কেন কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট প্রিফার করে, তো এই অ্যান্সারটা আমরা সবাই জানি। কারেন্ট অ্যাকাউন্টে অবশ্যই এখন না, এই কোশ্চেনটা না অনেক মান্যতা আমলের কোশ্চেন। একটা সময় ছিল কারেন্ট অ্যাকাউন্টে কি করা যাইতো না, আমার সপ্তাহের বা মাসে এতটা বেশি ট্রানজাকশন করা যাইতো না, এটা করা যাইতো না, ওইটা করা যাইতো না। বাট এখন কিন্তু আমার কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট দুইটার ভিতরে ডিফারেন্স নাই। এসএনডি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের ভিতরে কোনো ডিফারেন্স নাই। সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনি যা ইচ্ছা ট্রানজাকশন করতে পারবেন, এসএনডি অ্যাকাউন্টে যা ইচ্ছা ট্রানজাকশন করতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্টেও যা ইচ্ছা ট্রানজাকশন করতে পারবেন। ওইরকম ভিজিবল কোনো ডিফারেন্স নাই। বাট থিওরিটিক্যালি আপনি যখন পরীক্ষায় লিখবেন, তখন আপনাকে কিন্তু অবশ্যই ডিফারেন্সিয়েট করে লেখা লাগবে যে কারেন্ট অ্যাকাউন্ট কারণ ব্যবসায়ীরা বেশি পছন্দ করে, কারণ এটা কনভিনিয়েন্ট। হ্যাঁ, এই বিজনেস পিপলের জন্য কেন কনভিনিয়েন্ট, আমি এনি টাইম আমি টাকা তুলতে পারি, এনি টাইম টাকা জমা দিতে পারি, নাম্বার অফ চেকের কোনো লিমিটেশন নাই, যত ইচ্ছা চেক ইস্যু করতে পারি। হ্যাঁ, যত ইচ্ছা চেক এখানে জমা হইতে পারে, আমি এখানে ওভারড্রাফট ফেসিলিটিস নিতে পারি, হ্যাঁ, ওডি ফেসিলিটিস নিতে পারি। সো এই ছিল আমার কেন কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করে। সো ডিফারেন্স বিটুইন ফিক্সড এবং রিকারিং অ্যাকাউন্ট, এটা আমরা সবাই জানি। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট মানে কি, এফডিআর মানে কি, আমি 3 মাসের জন্য এফডিআর করছি, 3 মাস পরে এটা ম্যাচিউর হবে, আমি ইন্টারেস্ট সহ ফেরত পাবো। আর ডিপিএস এর মানে কি, রিকারিং অ্যাকাউন্টের মানে কি, আমি মাসে মাসে জমা রাখবো, আমি 3 বছরের জন্য রাখবো, 5 বছরের জন্য রাখবো, ওই ওই সময় পরে গিয়ে আমি ফেরত পাবো। সো আমি এফডিআর আমি একবারই রাখতেছি, আর ওইটাতে আমি অল্প অল্প করে রাখতেছি। সো ফর্মালিটিজ ওপেনিং নন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এখানে আমি একটা কমন জিনিস বলে দিই। হ্যাঁ, আমার এখানে ধরেন অনেকগুলো অ্যাকাউন্টের এই কোশ্চেনটা না, এই কোশ্চেনটা আমি আপনাকে এইভাবে আপনি মনে রাখলে আসলে আপনার জন্য টাফ হবে। সো আপনি যদি অ্যাকাউন্ট ওপেনিং এ একটা কাজ করে থাকেন, আপনার জন্য খুবই সহজ একটা কোশ্চেন। বাট যারা যদি অ্যাকাউন্ট ওপেনিং এ কোনো সময় কাজ না করে থাকেন, আপনার জন্য আমি বলে দিচ্ছি অ্যাকাউন্ট ওপেনিং এ কি কি দরকার হয়। হ্যাঁ, তো কি কি দরকার হয় আপনি একটু সিম্পলি মনে করেন তো, যে কি কি দরকার হয়। এখন এক এক রকম অ্যাকাউন্টে এক এক রকম জিনিস দরকার হয়। আমার যদি ধরেন কোনো ইন্ডিভিজুয়ালের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করি, আমার একরকম ডকুমেন্ট দরকার হবে। আমি যদি আমার যদি সোল প্রপার্টিশিপ অ্যাকাউন্ট ওপেন করি, একরকম ডকুমেন্ট দরকার হবে। পার্টনারশিপের জন্য একরকম ডকুমেন্ট দরকার হবে, প্রাইভেট লিমিটেডের জন্য একরকম, পাবলিক লিমিটেডের জন্য একরকম। এবং আমার যদি সভা সমিতি যদি থাকে, সমিতির জন্য একরকম, আমার ট্রাস্টের জন্য একরকম, ট্রাস্ট আকারে যদি কোনো কিছু করিতে হয়, তো সবগুলোর ক্ষেত্রে আমার ডকুমেন্ট লাগবে। প্রথম কথা হলো আমার ডকুমেন্ট লাগবে। তো যে যে টাইপের যার জন্য অ্যাকাউন্টটা খুলতেছিস, তার রিলেটেড ডকুমেন্ট গুলোই লাগবে, তার বাইরে নাই। এভাবে মনে রাখেন, আমি আবারও বলতেছি, আমি যার অ্যাকাউন্ট খুলতেছি তার ওই ওই ব্যক্তির অথবা ওই ট্রাস্টের অথবা ওই সমিতির রিলেটেড ডকুমেন্ট গুলা লাগবে। তো রিলেটেড ডকুমেন্ট কোনগুলা, আমি কিন্তু একটা টপ টু বটম পুরোটা বলে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি অ্যাকাউন্ট খুলতে যায়, হ্যাঁ, তো ব্যক্তির কি কি থাকবে, তার এনআইডি থাকবে, নমিনির এনআইডি থাকবে, তার ছবি থাকবে, নমিনির ছবি থাকবে, তার তার স্যালারি সার্টিফিকেট এখন নেওয়া হয়, তার বিদ্যুৎ বিলের কপি নেওয়া হয়। হুম, এই তো, এর বাইরে তো কিছু না। আমার যদি সে যদি মাইনর হয়, এটা আবার অন্যভাবে প্রশ্ন নিতে পারে, মাইনর অ্যাকাউন্ট খুলতে খুলতে কি লাগে। মাইনর অ্যাকাউন্ট খুলতে হলে মাইনরের বার্থ সার্টিফিকেট লাগবে, মাইনরের গার্ডিয়ানের এনআইডি লাগবে, ছবি লাগবে, হ্যাঁ, নমিনি লাগবে। সো এই তো। তারপর আমার যদি বলে, আমি যদি একটু সিকোয়েন্সিয়ালি আগাই, গ্রাজুয়ালি আগাই, সোল প্রপার্টিশিপ কি থাকে একটু মনে করেন তো। সোল প্রপার্টিশিপে ট্রেড লাইসেন্স থাকে, টিন সার্টিফিকেট ওই ব্যক্তির টিন সার্টিফিকেটটাই হলো কোম্পানির টিন সার্টিফিকেট হিসেবে ট্রিট করা হয়। তো সোল প্রপার্টিশিপ হলো ওই ব্যক্তির ছবি, ন্যাশনাল আইডি, নমিনির ছবি, ন্যাশনাল আইডি, বিদ্যুৎ বিলের কপি, তার সাথে শুধু কি অ্যাড হবে, ট্রেড লাইসেন্সটা অ্যাড হবে। আমি আবারও বলতেছি, ট্রেড লাইসেন্সটা অ্যাড হবে। তাহলে পার্টনারশিপের ক্ষেত্রে কি অ্যাড হবে, পার্টনারশিপ যদি রেজিস্টার্ড পার্টনার হয়, তাহলে আমার পার্টনারশিপ ডিডটা লাগবে, রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড লাগবে। আর যদি নন রেজিস্টার হয়, তাহলেও আমার ডিড লাগবে, পার্টনারশিপ ডিডটা এডিশনালি যোগ হবে। তো পার্টনারশিপ ডিডের সাথে তো আমার বাকি যে আমার অ্যাকাউন্ট হোল্ডারের ছবি, এনআইডি, টিন, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বিলের কপি, এগুলো তো কমন লাগবে।
সো আমার পার্টনারশিপ গেল। সো আমরা কিন্তু গ্রাজুয়ালি শেষ করতেছি। আমরা শুরুতে ব্যক্তিটা পড়ছি, তারপর সোল প্রপার্টিশিপ পড়ছি, পার্টনারশিপ পড়ছি, এবার প্রাইভেট লিমিটেড। তো প্রাইভেট লিমিটেডে কি থাকে? প্রাইভেট লিমিটেডের সেম আমার ট্রেড লাইসেন্স থাকবে, টিন সার্টিফিকেট থাকবে কোম্পানির নামে। আর প্রাইভেট লিমিটেডে আমার মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যাসোসিয়েশন থাকবে, মেমোরেন্ডাম থাকবে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকবে। হ্যাঁ, তাহলে পাবলিক লিমিটেড ক্ষেত্রে এডিশনাল কি লাগবে? পাবলিক লিমিটেড ক্ষেত্রে আমার এডিশনাল কি লাগবে? আমার সরি, প্রাইভেট পাবলিকের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে ফর্ম 12 লাগবে, ফর্ম 9 লাগবে। আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে আমার এডিশনাল কি লাগবে? আমার সার্টিফিকেট কমেন্সমেন্ট অফ বিজনেস। আমরা সবাই জানি যে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডের ডিফারেন্সটা হলো আমার কমেন্সমেন্ট অফ বিজনেস। হ্যাঁ, আমার কমেন্সমেন্ট অফ বিজনেস, ব্যবসাটা শুরু করার জন্য আলাদা একটা সেপারেট সার্টিফিকেট দরকার হয়, ওইটা লাগবে। ঠিক আছে। সো আমার পড়াগুলো সহজ, আমি এই কারণে আমি একটা না বলে গেছি, আপনার মনে পাজল হওয়ার কোনো কারণ নাই। আপনাকে আমি টেকনিক্যালি শিখে দিচ্ছি। ঠিক আছে। এবার আসি একবারে কনফিউজিং, একবারে লাস্টের টাইপে, সভা, সমিতি, ট্রাস্টি। আমার ধরেন কোনো সমিতি আছে আপনার, আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, ধরেন আপনার এই যে আপনার বিল্ডিং এ কমিটি আছে, তাই না? সো আমি যদি আপনার রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই, সবাই আপনার যে সোসাইটিতে আছে, যে বিল্ডিং এ আছেন, বিল্ডিং যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়, ওইখানে তো একটা কমিটি থাকে, ওদের অ্যাকাউন্ট ওপেন করা দরকার হয়। তো ওই কমিটি যদি অ্যাকাউন্ট ওপেন করতে যায় তাহলে কি হবে? তাকে হয়তো হয় জয়েন্ট অ্যাকাউন্ট খোলা লাগবে, অথবা ওদের কি করতে হবে, একটা ট্রাস্ট ডিড করা লাগবে। হ্যাঁ, সবাইকে নিয়ে ট্রাস্ট ডিড করা লাগবে, ওই ডিডের আন্ডারে কিন্তু ট্রাস্টি অ্যাকাউন্ট খোলা লাগবে। আর যদি কোনো সমিতি হয়, মসজিদের অ্যাকাউন্ট হয়, মসজিদের অ্যাকাউন্ট হলেও আমার কিন্তু ট্রাস্ট ডিড লাগবে। হ্যাঁ, এটা ট্রাস্টি বডি লাগবে। হ্যাঁ, সো ওই ট্রাস্ট ডিড যদি রেজিস্ট্রি হয় তাহলে রেজিস্ট্রি ট্রাস্ট ডিড লাগবে। তো সমিতি হলে সেম। তো আমি বলি যে আমার সোল প্রপার্টিশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির বাইরে যত কিছুই হোক না কেন, এটা সভা সমিতি হোক, এটা মসজিদ হোক, এটা কোনো বিল্ডিং এর সোসাইটি হোক, আমার ট্রাস্টি আকারে হয়, এগুলো আসলে ট্রাস্টি আকারে হয়, ওই ট্রাস্ট ডিড লাগবে। তার সাথে সাথে আমার যদি সমবায় সমিতি হয়, তখন আমার সমবায় অধিদপ্তরের লাইসেন্স লাগবে। সো এই রিলেটেড আরো যত আছে এগুলা লাগবে, আমি আর 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 বাকিগুলা বললাম না। আপনি কনসেপচুয়ালি বুঝে নেন যে আমার যার সাথে রিলেটেড যে ডকুমেন্ট গুলা, এই ডকুমেন্ট গুলাই আমার লাগবে। এই ডকুমেন্ট নিয়ে কারো কোশ্চেন? এবার আসি জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। আমরা তো অনেক অনেক টাইপে পড়ছি। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমার এখানে একটা জয়েন্ট অ্যাকাউন্টে এই কোশ্চেনটা এসে থাকে। হ্যাঁ, মে 2016 সালে আসছিল, এটা রিপিট হইতেই পারে, আপনার আপনার পরীক্ষাও আসতে পারে। সো জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি প্রিকশনস নেওয়ার দরকার হয়? ব্যাংকাররা প্রিফার করে কোনটা? যে আমার আইদার অর সার্ভাইভর, জয়েন্ট অ্যাকাউন্ট দুইজনের ভিতর যে বেঁচে থাকবে সে অপারেট করবে, এটা প্রিফার করা হয় নর্মালি। এবং জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু স্পেসিফিক করে বলা থাকে যে দুইজনের সিগনেচারে অ্যাকাউন্টে টাকা উঠবে না, যে কোনো এনিওয়ান ক্যান অপারেট। সো এই জিনিসগুলো বলা থাকে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো অবশ্যই ব্যাংকারকে অনেক ফোকাস করার দরকার হয়। এবার আসি ইম্পর্টেন্স অফ ইন্ট্রোডাকশন ইন অ্যাকাউন্ট ওপেনিং। অ্যাকাউন্ট ওপেনিং ইন্ট্রোডিউসার কেন দরকার? ইন্ট্রোডিউসার দরকার কেন? আমার অ্যাকাউন্টের সিকিউরিটি দেওয়ার জন্য। আমার অ্যাকাউন্ট কোনো কারণে সমস্যা হলে আমি যাতে ইন্ট্রোডিউসার, মানে আমি যাতে ট্রেস করতে পারি, এটা হলো কেওয়াইসির একটা পার্ট। আমি যাতে ট্রেস করতে পারি যে অ্যাকাউন্টটা কার, ওই কারণে আমার ইন্ট্রোডিউসারটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসি যে আমার ডিসক্লোজার অফ কাস্টমার ইনফরমেশন আন্ডার কম্পালশন অফ ল। হ্যাঁ, কমপ্লায়েন্স অফ ল। সো আমি এখানে একটা জিনিস বলি, আমরা কিন্তু একটা সময় পড়ে আসছিলাম, আমরা জেনারেল রিলেশনশিপ পড়ছিলাম, স্পেশাল রিলেশনশিপ পড়ছিলাম। তো আমার ব্যাংকার এবং কাস্টমারের ভিতর স্পেশাল রিলেশনশিপের ভিতরে কিন্তু একটা পয়েন্ট ছিল, কাস্টমারের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে বাধ্য থাকবে ব্যাংক। ঠিক আছে। তো কোন কোন ক্ষেত্রে আসলে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা সম্ভব হয় না ব্যাংকের জন্য, কোন কোন ক্ষেত্রে সম্ভব হয় না, এই কোশ্চেনটা হলো এখানে পড়বো আমরা। কোর্ট যদি অর্ডার দেয় যে ওই ব্যক্তির ইনফরমেশন গুলো কিন্তু তুমি দাও, তখন কিন্তু আমার ব্যাংক বাধ্য থাকে ওই ব্যক্তির ইনফরমেশন গুলা কোর্টের কাছে সামনে ডিসক্লোজ করতে। 2 নম্বর ইনকাম ট্যাক্স অথরিটি। ইনকাম ট্যাক্স অথরিটি যদি চিঠি দিয়ে জানায়, বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি ইনকাম ট্যাক্স অথরিটি বাংলাদেশ ব্যাংকে জানায়, স্পেসিফিক ব্যাংকের চিঠি দিতে পারে না। তো বাংলাদেশ ব্যাংকে জানায় যে ওই অ্যাকাউন্টের ডেটাগুলো আমাকে দাও। বাংলাদেশ ব্যাংক তখন ওই স্পেসিফিক ব্যাংকে ব্রাঞ্চের কাছে ডেটা চায়, ওই ব্যাংক কিন্তু তখন ওই ব্রাঞ্চ কিন্তু ডেটা দিতে বাধ্য থাকবে। 3 নম্বর হলো পুলিশ ইনভেস্টিগেশন। কোনো যদি মামলা হয় কারো নামে, পুলিশ ইনভেস্টিগেশনের সময় কিন্তু ব্যাংক বাধ্য থাকবে তার ডেটা দিতে। 4 নম্বর হলো কোম্পানি অ্যাক্ট 1994। কোম্পানি অ্যাক্টের আন্ডারে যদি আরজেসি যদি কোনো এক কোম্পানির ডেটা চায়, তখন কিন্তু ব্যাংক বাধ্য থাকবে ডেটা দিতে। 5 নম্বর হলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট। ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি কোনো ডেটা ডিসক্লোজ করার দরকার হয়। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের আন্ডারে যদি কোনো কিছু মামলা টামলা হয়, আমার প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে কিন্তু অবশ্যই দুদকরে আমার 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 ব্যাংক আমার ডেটা দিতে বাধ্য থাকবে।
8 নম্বর হলো কাস্টমার কনসেন্ট। কাস্টমার যদি কনসেন্ট হয়, আমরা সবাই জানি আমরা যখন লোন দিতে চাই, আমরা যখন লোন নিতে চাই তখন কিন্তু লোনের সময় কিন্তু আমরা একটা ফর্ম পূরণ করে দিই যে যে লোন দিবে, যে ব্যাংক লোন দিবে সে কিন্তু আমার স্যালারি অ্যাকাউন্ট চেক করে, আমার ক্রস ভেরিফাই করে, সে ব্রাঞ্চে যায়, ব্রাঞ্চ থেকে আরেকটা স্টেটমেন্ট নেয়, আমি স্টেটমেন্ট দিচ্ছি যে ওইটা ঠিক আছে কিনা ওইটা ভেরিফাই করার জন্য। এখানে কিন্তু কাস্টমারের একটা কনসেন্ট লেটার সাইন করে। সো এটা কিন্তু কাস্টমার নিজেই এগ্রি করতে চাচ্ছে, ঠিক আছে তুমি আমার স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিও। 9 নাম্বার হলো ব্যাংকার্স ওন ইন্টারেস্ট, ব্যাংকার্স এর যদি কোনো ইন্টারেস্ট থাকে, হ্যাঁ। তারপর আরেকটা হলো 10 নম্বর হলো পাবলিক ইন্টারেস্ট। তো এই 10টা কেজে আমার ব্যাংক বাধ্য থাকে আমার ডেটা ডিসক্লোজ করতে। সো আমরা চলে যাচ্ছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে। সো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট পড়ার আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু শুনবো।